চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি, প্রভিসি প্রক্টর সহ আহত অর্ধ শতাধিক, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ। নবীনদের রাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ভাঙচুর, জাকসুতে প্রার্থীদের প্রচারণা, জয় পেতে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। নিখোঁজের ৮ ঘন্টা পর ৮ বছরের ছেলে উদ্ধার, নড়াইল থেকে অপহরণ করে নেওয়া হচ্ছিল ঢাকায়, চাচা চাচি সহ গ্রেফতার ৪। এবং গাইবান্ধায় স্বামীর সহায়তায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৭ জনের মধ্যে ৬ জনকেই ছেড়ে দিল পুলিশ, ক্ষুব্ধ স্বজনরা। আলামত পাওয়ার কথা জানালেন চিকিৎসক। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। ভাড়া বাসায় দেরি করে ঢোকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের জেরে দফায় দফায় সংঘর্ষে জড়ালো শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে প্রক্টর ও প্রভিসি সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার পর ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী ও পুলিশ। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা। দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে শনিবার গভীর রাতে সংঘর্ষের পর রোববার দুপুরে ফের সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। পুলিশ আর্মি কেউ উপস্থিত থাকতো তাহলে হচ্ছে এত আহত হতো না। যারা হামলা করছে তাদেরকে ধরার জন্য ন্যূনতম কোনো উপায় অবলম্বন তারা করে নাই। ওরা রামদানি আছে ভাই, আমরা অস্ত্র, আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমরা লাঠি নিয়ে কি করব ভাই? আমাদের প্রভিসি মার খাইছে, আমাদের ভিসি স্যার মার খাইছে, আমাদের সকল শিক্ষককে মারছে, আমার সকল ছাত্রদেরকে মারছে। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে। এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে রেলগেট পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সংঘর্ষের পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। প্রক্টরের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। সংঘর্ষের পর রোববারের সব বিভাগের পরীক্ষা স্থগিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা ও প্রশাসনের নিশ্চুপ থাকার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সবশেষ অবস্থা জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তারিফ রহমান এবং চট্টগ্রাম মেডিকেলে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি শুরুতে যাচ্ছি তারিফের কাছে। তারিফ, দিনভর দফায় দফায় সংঘর্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে স্থানীয়দের, এবং তার এই পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে পরিস্থিতিটা অনেকটাই নিয়ন্ত্রণে বলা চলে। আমরা দেখেছি যে বিকাল ৪টার দিকে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ বাহিনীর সদস্যরা এসে শিক্ষার্থীদেরকে সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ব্যাক করিয়ে আনার একটা কার্যক্রম আমরা দেখতে পাই। আমরা এবং দেখি যে সকাল ১১টা থেকে দিকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের সঙ্গে আজকে যে সংঘর্ষটি শুরু হয় এবং গতকাল রাতেই সংঘর্ষের আসলে সূত্রপাতটা হয়। একটি নারী শিক্ষার্থী গায়ে হাত তোলার পরিপ্রেক্ষিতে আসলে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের যেই সংঘর্ষের সূত্রপাত, তারই ধারাবাহিকতা গতকাল রাতে আমরা দেখেছি যে গতকাল ভোর পর্যন্ত, অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা দেওয়া এবং সেখানে প্রায় ৮০ জন শিক্ষার্থী আহত হয়। তার পরবর্তী আজকে সকালে আবার ১১টার পরে, অর্থাৎ 11:30টার দিকে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের আবার দ্বিতীয় দফায় অর্থাৎ সংঘর্ষ শুরু হয় এবং সেই সংঘর্ষ চলে প্রায় বিকাল ৪টা পর্যন্ত এবং সেই সংঘর্ষে প্রায় ৮০ জনেরও অধিক শিক্ষার্থী দীর্ঘ আহতদের সারি। কিছুক্ষণ আগেও ২ জনকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আমরা
একটু দেখানোর চেষ্টা করি। এটা পেছনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রভিসি এবং যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু তারা এসেছেন। আপনাকে জানিয়ে রাখি, এই পর্যন্ত যে চট্টগ্রাম গত রাত্রে 30 জনের পরে কিন্তু আজকে সকাল থেকে প্রায় 80 জনের মতো চট্টগ্রাম মেডিকেলে এ পর্যন্ত ভর্তি করা হয়েছে এবং সেখান থেকে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম যে ন্যাশনাল হাসপাতাল এবং পারভিউ দুটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে 2 জনকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের সেখানে চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত আমরা যেটি জানি প্রায় 110 জনের সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে ব্রিফ করছেন জামায়াত নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে। জীবন দেওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। স্বৈরাচার এবং ফ্যাসিবাদের শুধু পতনই হয়নি, তাদের নায়করা দেশ ত্যাগেও বাধ্য হয়েছে। এদেশের মানুষ আশা করেছিল এই পরিবর্তনে একটি গুণগত পরিবর্তন আসবে রাজনীতিতে, অর্থনীতিতে, আমাদের রাজনৈতিক কালচারে, নির্বাচনের সর্বত্র আমরা একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে একটি সমৃদ্ধ বাংলাদেশে আমরা পৌঁছতে পারব। আপনারা জানেন প্রধান উপদেষ্টা 3টি বিষয়ে জাতিকে আশ্বস্ত করেছিল। একটি হচ্ছে উনি রিফর্মস করবেন, কিছু বিষয় সংস্কার করবেন যে সমস্ত কারণে বারবার এদেশে নির্বাচন এবং স্বৈরাচার নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল। রিফর্মস করা হবে, বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্বমানের আনন্দঘন একটি নির্বাচন অনুষ্ঠান করা হবে। কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ আছে বলে আমরা ওনাকে জানিয়েছি। প্রথম যে রিফর্মস সংস্কার, আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন। আমরা প্রায় 1 মাসের অধিক সময় ধরে 31টি দল, নির্বাচন রিফর্মস কমিশন সব মিলিয়ে আমরা একটি জায়গায় আসার জন্য চেষ্টা করেছি এবং সেখানে অনেক ডেভেলপমেন্টও আছে। সেটা হচ্ছে আমরা অনেকগুলি বিষয় ঐকমত্য পোষণ করেছি সব দল এবং মেজর ইস্যু ছিল 19টি। 2-1টি দল কোনো মেজর ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিন্তু সবসময় মোর দেন 2/3 দল একেবারেই নিঃশর্ত ঐকমত্য পোষণ করেছে। নোট অফ ডিসেন্ট যে কোনো দল দিতে পারে, যে কোনো বিষয়ে, যে কোনো ব্যক্তিও দিতে পারে, এটা তার রাইটস আছে, কিন্তু এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে সিদ্ধান্তের কোনো হেরফের হয় না, ব্যত্যয় হয় না। সহজে বোঝার জন্য আমি যেটা বলতে চাই যে হাইকোর্টে 3 বিচারপতির বেঞ্চ হয়, আপনারা জানেন। অনেক সময় 2 বিচারপতি যদি একমত হয় সেটা রায় হিসেবে বিবেচিত হয়, আর যিনি ভিন্নমত পোষণ করেন উনি নোট অফ ডিসেন্ট দিতে পারেন ফর রেকর্ড অনলি। এই জন্য যে 19টা বিষয়ে উইথ সাম নোট অফ ডিসেন্ট আমরা একমত হয়েছি, এগুলাকে আমরা মনে করি যে ঐক্যমত্য পোষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কিন্তু আনফর্চুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের যে 19টি সেই বিষয়ে বাস্তবায়নে কিছুটা বাধা তৈরি করছে। তারা বলছেন আগামী নির্বাচিত সরকার আসলেই এগুলো বাস্তবায়ন করবে। আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে তাহলে এখানে আমরা ঐকমত্য পোষণ করে পরিশ্রম করলাম কেন? তাহলে তো এই রিফর্মসটা পরের সরকারি উদ্যোগ নিতে পারত, করতে পারত। আমরা জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এখন এই রিফর্মসগুলো অর্জন করার জন্য, বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করেছি, করে যাচ্ছি এবং এই আগেই বাস্তবায়ন হবে, এটাই স্বাভাবিক দাবি। আমি
সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন আলোচনা সভায় কথা বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। আলোচনা সভায় আমির খসরু সাহেব ওনার বক্তব্যে এ ব্যাপারে কিছু কিছু বিষয় তুলে ধরেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি গৃহীত পদক্ষেপগুলো সারা দেশে মা বোন, তরুণ জনগোষ্ঠী, শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণের কাছে আমাদের সকলকে পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, মব ভায়োলেন্সকে আমরা কেউ প্রশ্রয় দেব না। নারীর সম্মান, মর্যাদা এবং অধিকারের প্রতি শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিক সংবেদনশীল এবং শ্রদ্ধাশীল থাকবে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্র এই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। ৪৭ বছরের গৌরবান্বিত পথ চলায় বিএনপি বরাবরই দেশের গণতান্ত্রিকামী জনগণের সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছে। তাই আসুন প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা বিচ্যুত হব না। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আপনার দল, আপনাদের দল, আমাদের দল, বিএনপির শেকড় এই বাংলাদেশ। জনশক্তি, জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার জানাবো ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাকসু নির্বাচনের প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ভাঙচুর করা হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের চেয়ার টেবিল। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রার্থীদের প্রচারণায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ২০২৪-২৫ প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে ভাঙচুর করেছে শাখা ছাত্রদল। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার টেবিল উপড়ে ফেলেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় রাকসু নির্বাচনের শেষ দিনের মনোনয়নপত্র জমাদান কার্যক্রম। পরে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মিছিল করে ছাত্রদল। নেতাকর্মীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাকসুতে কিন্তু ফার্স্ট ইয়ার ভোট দিচ্ছে, এমনকি প্রার্থিতাও করছে। সেখানে রাকসুতে প্রথম বর্ষ কেন ভোট দিতে পারবে না, এই একটা গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবিতেই কিন্তু আমরা আমাদের অবস্থান কর্মসূচিতে এসেছিলাম। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়করা এসে তালা ভেঙে দিলে পুনরায় শুরু হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম। ছাত্রদল তাদের দলীয় কর্মসূচির আড়ালে রাকসুকে বানচাল করার জন্য, রাকসুকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে এসে ভাঙচুর চালিয়েছে। কোনো
রাজনৈতিক সংগঠন এই বিশ্ববিদ্যালয়কে জিম্মি করার চেষ্টা করলে আমরা সাধারণ শিক্ষার্থী তা মেনে নেব না। রাকসু নির্বাচন কমিশন বলছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচয়পত্র ও আবাসিক হলের কাগজপত্র প্রস্তুত না হওয়ায় ঘোষিত তফসিলে তাদের ভোটার করা সম্ভব নয়। ফার্স্ট ইয়ারকে যদি ইনক্লুড করতে হয় তাহলে সেক্ষেত্রে প্রশাসনের সিদ্ধান্ত লাগবে, নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত লাগবে, এবং আমার যেটা ধারণা যে এইটা করতে গেলে আমাদের বর্তমান যে তফসিল আছে এই তফসিল বাতিল করতে নতুন করে তফসিলের দিকে আবার যেতে হবে। এদিকে তৃতীয় দিনের মতো প্রচারণা চালান জাকসু নির্বাচনের প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চান তারা, দেন নানা প্রতিশ্রুতি। 29 আগস্ট থেকে শুরু হওয়া জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হবে 9 সেপ্টেম্বর। আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 250-র বেশি শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি সেখানে। মূলত বিএসসি ইন ভ্যাট সায়েন্স এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি এই নামে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে এই দুইটি অনুষদের শিক্ষার্থীরা আজকে বেলা 1টা থেকে কিন্তু এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে যে একাডেমিক কাউন্সিলের বৈঠক শুরু হয়েছিল, সেই বৈঠক থেকে মূলত এখানে যে ফটক রয়েছে সেই ফটকে কিন্তু তালাবদ্ধ করে দেয়। এতে করে উপাচার্য সহ প্রক্টোরিয়াল বডি, ডিন সহ যারা একাডেমিক কাউন্সিলের যারা এই বৈঠকে বসেছেন প্রায় 250 শিক্ষক কিন্তু এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং 5 ঘন্টার বেশি সময় এই অবরুদ্ধ কিন্তু অবস্থায় রয়েছেন। এবং তারা যেটি বলছেন যে এখানে মূলত তাদের যে কম্বাইন্ডের দাবি, সেই দাবি কিন্তু এখানে তারা বলছেন যে শিক্ষকরা বলছেন মেনে নেওয়া হয়েছে, তবে এখানে বলা হয়েছে যে কম্বাইন্ডের পাশাপাশি আলাদা দুটি অনুষদের আলাদা ডিগ্রি থাকবে, কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন যে আলাদা কোনো ডিগ্রি নয়, শুধুমাত্র বিএসসি ইন ভ্যাট সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারির নামে একক একটি ডিগ্রি এবং কম্বাইন্ড ডিগ্রি তাদেরকে দিতে হবে। এই দাবিতে কিন্তু এখানে মূলত তারা প্রায় 1 মাসের বেশি সময় ধরে নানা ধরনের আন্দোলন করে আসছেন। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মূলত আজকে একাডেমিক কাউন্সিল এই বিষয়টি সুরাহার জন্যই এই অডিটোরিয়ামে কিন্তু একাডেমিক কাউন্সিলের বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে সেখান থেকে মূলত এই 3টি ডিগ্রি দেওয়ার বিষয়ে এখানে সিদ্ধান্ত জানালে আন্দোলনকারী যারা দুটি অনুষদের শিক্ষার্থী রয়েছেন, এই শিক্ষার্থীরা এখানে এই শিক্ষকদের এবং উপাচার্য সহ 250 শিক্ষককে অবরুদ্ধ করে রয়েছে। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। নড়াইলে নিখোঁজের 8 ঘন্টা পর উদ্ধার হলো 8 বছরের এক শিশু। এই ঘটনায় জড়িত নারীসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাত 8:46 নড়াইলের লোহাগড়ার খাগা গ্রামে চাচা উজ্জ্বল শেখের দোকানের সামনে খেলছিল মেজবা ও তার চাচাতো ভাই সাইদ। কিছুক্ষণ পর উজ্জ্বল শেখের সঙ্গে হেঁটে চলে যায় দুজন, তবে শিশু সাইদ ফিরে আসলেও নিখোঁজ ছিল মেজবা। 8 ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়। অপহরণ করে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। গাইবান্ধায় স্বামীর সহায়তায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হোতাসহ আটক 7 জনের মধ্যে 6 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে রিপোর্ট ছাড়াই পুলিশ অভিযুক্তদের ছেড়ে দেয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। এদিকে নির্যাতিতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধর্ষণের আলামত, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বান্দরবানে অসহায় ও দুস্থদের ফ্রি মেডিকেলের ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ওষুধ ও আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে সেনা রিজিয়নের সাতফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় এ কর্মসূচিতে প্রায় 400-র বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরতদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।